বাংলাদেশ ভারতের রাজনীতিতে মিলিয়ন ডলার মার্কিন সহায়তা নিয়ে তোলপাড়, পাল্টাপাল্টি দোষারোপ বিজেপি কংগ্রেসের, দিল্লির তদন্ত শুরু। ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ঢাকাস্থ ইতালির দূতাবাস, চলমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস। আজ জার্মানিতে জাতীয় নির্বাচন, ৬৩০ আসনে লড়ছেন ৪,৫০০ প্রার্থী। উদারপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, প্রত্যাশা অভিবাসীদের। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের নামে বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল বাইডেন প্রশাসন, এমন মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ভারতে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে উত্তাল ভারতের রাজনীতি। পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে এই সহায়তা গেছে, যেটির নাম কেউ কোনোদিন শুনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন, আপনার ছোট ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 10,000 পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। আমি মনে করি তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। শুধু বাংলাদেশ নয়, আলোচনায় ভারত। লোকসভা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে ২১ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল বাইডেন প্রশাসন। ট্রাম্পের এমন মন্তব্যে শোরগোল চলছে ভারতের রাজনীতিতে। একে অপরকে দুষছে কংগ্রেস এবং বিজেপি। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এই ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। We have seen information that has been put out by the US administration regarding certain USAID activities and funding. কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা ট্রাম্পের বক্তব্যকে অর্থহীন বলছে। অবশ্য ট্রাম্পের বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকাস্থ ইতালির দূতাবাস। শনিবার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। জানায় দূতাবাস উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা দিচ্ছে এবং জালিয়াতি কার্যকলাপ শনাক্ত করতে অবদান রাখছে। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের উদ্যোগ দূতাবাস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং অভিবাসীদের অপব্যবহার ও শোষণ থেকে রক্ষার বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার প্রমাণ। এমনকি যে কোনো অসদাচরণের অভিযোগ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকার ইতালি দূতাবাস। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এমডি রিয়াজ হোসেন। রিয়াজ, ভিসা দুর্নীতি বন্ধের যে উদ্যোগ, এটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এর ফলে আসলে কি কি সুবিধা মিলবে বলে মনে করছেন? কিন্তু বাংলাদেশ থেকে প্রবাসী এখানকার যারা ইতালিতে আসতে চাচ্ছেন, তারা কিন্তু এই একটি মাধ্যমে আসেন। কিন্তু সম্প্রতি গত ২-৩ বছর যাবত দেখতে পাচ্ছি ইতালি দূতাবাস ব্যাপক যাচাই বাছাইয়ের নামে কিন্তু যারা ইচ্ছুক, অভিবাসী ইচ্ছুক, তাদেরকে ভিসা দিচ্ছে না। আর এই কারণে এখানকার অনেকেই বছরের বছর অপেক্ষা করে আজকে অনেকে উদ্যোগ করে নিয়েছেন, আবার কেউ অপেক্ষায় রয়েছেন ভিসা পেতে। এরই মধ্যে আমরা যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে যে গত পরশুদিন এখানকার এক বাংলাদেশি এক এমপিকে ঘুষ গ্রহণের অভিযোগে, অর্থাৎ ঘুষ দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে এবং অনেকদিন যাবৎ তারা তদন্তে ছিলেন। এটি এখানকার ওই এমপি, তিনি এখানকার এই স্থলে একটি পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, ওই এমপি কিন্তু গর্দা ফিন্যান্স একটি বাহিনীকে তারা অবগত করেন তিনি, এবং এখানকার আদালতও বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আদালতের নির্দেশে কিন্তু ওই বাংলাদেশি নজরুল ইসলামকে গ্রেফতার করে। আপনাকে একটু বিষয় জানিয়ে রাখছি, ২০১২ সাল থেকে কিন্তু এখানকার যে ইতালি এবং ঢাকার বাংলাদেশিরা কিন্তু আসতে পারতেছে না। বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে আসার যে ভিসা প্রক্রিয়াটি ছিল সেটা কিন্তু বন্ধ ছিল অনেক বছর যাবত। পরবর্তীতে কিন্তু এই ভিসা প্রক্রিয়াটি খোলার পরে
ব্যাপক বাংলাদেশি অনেক ভিসার আবেদন জমা পড়ে বাংলাদেশ দূতাবাসে, অর্থাৎ ইতালির ঢাকাস্থ বাংলাদেশ ইতালি দূতাবাসে। সেই জমা পড়ার কারণে অনেক নুরুস্তা, যেটাকে বলা হয় ইতালিয়ান ভাষায়, সেই নুরুস্তা আসলে জমা পড়ার কারণে সেখানে কিন্তু ভিসা জটিলতা দেখা দেয়। কারণ এত বাংলাদেশি কিভাবে এই নুরুস্তা গুলো পায়, এই নিয়ে দুর্নীতির সৃষ্টি হয় এবং ইতালি দূতাবাস, এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দরজা বেগম, এখানকার প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেন এবং অধিক তদন্তের সাপেক্ষে তিনি এগুলো ভিসা দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি গত 2023-24 সালে 2 বছর যাবত যে আবেদনগুলো জমা ইতালি দূতাবাসে করেছে, সেগুলো অনেক খুব কম ভিসা পেয়েছে এবং যারা ভিসা পেয়েছে খুবই মানে ভিসাগুলো দিচ্ছে না এবং দূতাবাসের সামনে মানববন্ধন হয়েছে ঢাকার, এবং আন্দোলন করেছে, কেউ পাসপোর্ট যুদ্ধ করে মধ্যপ্রাচ্যে চলে গেছে। সম্প্রতি আমরা যে খবরটি পেলাম, এতে এখানকার বাংলাদেশি যারা রয়েছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিষয়টি নজরুল ইসলামের গ্রেপ্তারের মধ্য দিয়ে। আরেকটি বিষয় হচ্ছে যে এই নজরুল ইসলাম নয়, শুধু অনেক বাংলাদেশি আছে যে তারা বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে বৈধ প্রক্রিয়া তারা নিয়ে আসেন, কিন্তু তারা আনার পদ্ধতিতে আসলে অধিক টাকা নেওয়ার কারণে এই কারণে এখানকার দালাল চক্রের বিরুদ্ধে এখানে বিভিন্ন অভিযোগ করে, সে কারণেই পরবর্তীতে সরকার এই ব্যবস্থা নেন এবং বর্তমানে নজরুল ইসলাম জেলাতে হাজতে রয়েছে এবং আরো এক বাংলাদেশি, কয়েকজন বাংলাদেশি এর সাথে জড়িত রয়েছে বা জড়িত। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠীকে মাতৃভাষার গুরুত্ব বোঝার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যথায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং 3-0 বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। শুক্রবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। ব্যক্তি, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেয়া যাবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি উচ্চশিক্ষার প্রসারে ভাষার প্রতিবন্ধকতা তুলে দেওয়ার দাবি জানান। ডক্টর মোহাম্মদ ইউনেস্কো পৃথিবীর প্রতিটি মাতৃভাষার সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। I hope this celebration will decisively lead us to a direction to protect, preserve, and promote all mother languages of the world. Mother language is the core of our identity. It is the language of our innermost expressions. Our history, including the July mass uprising in Bangladesh, is a manifestation of the power of the language. দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছে ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় 300 নথিবিহীন অভিবাসীকে পানামার হোটেলে বন্দি রেখেছে তার প্রশাসন। পানামার হোটেলে রাখা এই 300 অনুপ্রবেশকারীর বেশিরভাগই এশিয়ার, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান সহ 10টি দেশের। পানামার নিরাপত্তা মন্ত্রী ফ্রাঙ্ক আব্রেগো বলেছেন, পানামা ও আমেরিকার মধ্যে অভিবাসন চুক্তির আওতায় অনুপ্রবেশকারীদের খাবার ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তবে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর মার্কিন ধরন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বাড়তে থাকায় বাজেটে বাড়তি চাপ পড়ছে, যা নাগরিকদের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধাকে সংকটের মুখে ফেলছে। Nos hace más fiable, seguro y para darnos. দর্শক, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি নিয়ে এই ধরনের উদ্যোগের বিষয়ে অভিবাসীরা কি বলছেন? যে অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আইস কিন্তু অভিযান শুরু করেছে। তো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে প্রেক্ষাপটটি কিন্তু একটু ভিন্ন, কারণ এখানে এনওয়াইপিডি পুলিশ অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশ সেভাবে কিন্তু আমি লক্ষ্য করিনি যে আইএস এবং নিউ ইয়র্ক পুলিশ একসাথে কোথাও কোনো অভিযান পরিচালনা করতে। এখানে একটি বিষয় কিন্তু স্পষ্টভাবে আপনাকে বলে রাখি যে এই ধরনের অবৈধ অভিবাসীদের
অভিযানের জন্য এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ যারা বাংলাদেশি ভাষাভাষী মানুষ এখানে আছে, যারা এখানে বসবাস করছে, যাদের কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি রয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ কিন্তু বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেয়া হচ্ছে। আর একটা কথা যে যারা এখানে বৈধ অভিবাসী রয়েছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই স্টেপকে স্বাগত জানিয়েছে, কারণ অধিকাংশ অবৈধ অভিবাসী যারা এখানে এসে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তাদের মূলত কিন্তু খুঁজছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ঋণ খেলাপি সহ বিভিন্ন কারণে যাদের হাতে বা পায়ের মধ্যে চিপস লাগানো আছে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসের কারণে তাদেরকে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় আছে, কিভাবে অবস্থান করছে তা শনাক্ত করতে সম্ভব হয়। তারাও যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যায় তাদেরও কিন্তু ধরার ব্যাপারে এক ধরনের অভিযান তারা পরিচালনা করছে। তো নিউ ইয়র্কে বসবাসকারী বাঙালি কমিউনিটি যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু দেখা গেছে আগে যেভাবে করে মানুষের কোলাহল ছিল সেই কোলাহলটুকু কিন্তু অনেক কমে গেছে। বিষয়টা হলো যারা বৈধ কাগজপত্র নিয়েও এখানে বসবাস করছে, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের ব্যাপারটা আলাদা, যারা বৈধ কাগজপত্র এরই মধ্যে পেয়ে বসবাস করছে তারাও কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছে। তো এই আতঙ্ক হওয়ার কারণ বলে দূষিত করার কারণে সব আইনজীবীরাও বলছে বৈধ কাগজপত্র নিয়ে চলাফেরা করার জন্য, তাহলে কোনো অসুবিধা নেই। রুবা। আরিফ, আপনাকে ধন্যবাদ। অভিবাসন বিতর্ক, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই জার্মানিতে জাতীয় নির্বাচন আজ। এবার দেশটিতে মোট ভোট দিতে পারবেন প্রায় 5,92,00,000 ভোটার। আর নির্বাচনে 630টি সিটের জন্য লড়বে 29 রাজনৈতিক দলের 4,506 জন প্রার্থী। তবে উদারপন্থী রাজনৈতিক দলগুলো ভোট বেশি পাবে বলে আশাবাদী প্রবাসী অভিবাসীরা। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ইউরোপের শক্তিশালী দেশ জার্মানি বেশ কিছুদিন ধরেই অর্থনৈতিক সমস্যা, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু নীতি ও অভিবাসন বিতর্ক সহ নানা ইস্যুতে জর্জরিত। এর মধ্যেই রবিবার দেশটিতে জাতীয় নির্বাচন। সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোট দিতে পারবেন ভোটাররা। তথ্য বলছে এবারের নির্বাচনে 630টি সিটের জন্য লড়বে 29টি রাজনৈতিক দলের 4,506 জন প্রার্থী। আর মোট ভোটার রয়েছে প্রায় 5,92,00,000। নির্বাচনের প্রায় 2 সপ্তাহ আগে থেকেই এবং সর্বশেষ নানা জরিপে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে খ্রিস্টান গণতান্ত্রিক ইউনিয়ন দল, এর পরপরই কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দলটির অবস্থান। তবে করোনা পরবর্তী সময়ে নানা ইস্যুতেই জনপ্রিয়তা হারিয়েছে জার্মানির বর্তমান চ্যান্সেলর ওলাফ শলজ এবং তার জোট সরকার। এবার উদারপন্থী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বলে আশাবাদী অভিবাসীরা। তবে রক্ষণশীল দলগুলো ক্ষমতায় এলে অভিবাসন নীতি কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরাও। জার্মানি একটি মানবাধিকারের দেশ, সেখানে পৃথিবীতে অনেক জায়গায় যুদ্ধ চলতেছে। যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি ইউরোপে আসে এবং জার্মানিতে আসে তাদেরকে যেন সুযোগ সুবিধা করে দেওয়া হয়। সব অধিবাসী তো অপরাধী না, গুটি সিরিয়ান আফগানিস্তানের যে অপরাধ করেছে সেটা দায়ভার তো আমরা নিতে পারি না। বর্তমান নির্বাচনে কোনো কারণে ডানপন্থী বা উগ্রপন্থী কোনো দল ক্ষমতা আসে তাহলে হয়তো আর এই সুযোগ থাকবে না। তবে তারপরেও আমরা বিশ্বাস করি যে জার্মানি তার দীর্ঘদিনের ধারাবাহিকতা বজায় রেখে উদারপন্থী বা মধ্যপন্থী কোনো দল ক্ষমতায় আসবে। যদিও জরিপ বলছে এবারের নির্বাচনেও কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। গেলবারের মতোই 3 বা 2 দলের সমন্বয়ে জোট সরকার গঠন হতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশে দেশে নির্মিত স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রবাসী বাঙালিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শুধু বাংলাদেশে না, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারও ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহরটির রবিন পার্কে স্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত রাকিবুল হক। এছাড়াও রোমের লার্গো প্রেনেস্তিনা 21 উদযাপন পরিষদের উদ্যোগে স্থায়ী ও অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রবাসীরা। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কাতারের দোহায় যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে দোহায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পতাকা উত্তোলন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। পরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে সৌদি আরবের রিয়াদেও। দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিতে রাখা হয়। এরপর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস বাহরাইনেও পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নাটক হোক সুস্থ সমাজের দর্পণ, এই স্লোগান সামনে রেখে সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তির আসর ও সম্মাননা প্রদান 2025 অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে কবি মশিহ সিরাজের সভাপতিত্বে মোহাম্মদ সালাউদ্দিন ও হাফিজুল ইসলাম পলাশের যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ অনেকে। কুয়েতের কাবাদ এলাকার অভিজাত রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন ও আনন্দ ভ্রমণ। বাংলাদেশ কমিউনিটি জিলিপ আল ছুয়েক শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই আয়োজন। দিনব্যাপী এই আনন্দ উৎসবে যোগ দিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসের শত কর্মব্যস্ততার ফাঁকে দীর্ঘদিন পর একে অপরের কাছে পেয়ে সীমাহীন আনন্দে মেতে ওঠেন তারা। জিলিপ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন। প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতে এমন আয়োজন আরও করা হবে বলে জানান আয়োজকেরা। প্রবাসের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসের সংবাদে। দেশের ভেতরে ও বাইরে সব অপশক্তিকে রুখে দিতে গণতান্ত্রিক পন্থায় কাজ করে যাবে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল, বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। নতুন দলে যোগ দিতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা। খুব শিগগিরই আসতে চলেছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির হাতেই তৈরি হচ্ছে নতুন সংগঠন। নতুন দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে বলে জানিয়েছিল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এবার বড় সংখ্যায় সামরিক বাহিনীর সাবেক সদস্যরা অংশ নিতে চলেছেন এই দলে। আমাকেও ডেকেছে 2-3টা পার্টি, আমার একটাও পছন্দ হয় নাই। যখনই আমি দেখছি এই ছাত্র এবং বৈষম্য বিরোধী একটা দল হিসেবে পরিণত হচ্ছে, আমার বিবেক বলেছে যে টাইম কিন্তু চলে আসছে। একটা দেশের মানুষ যদি পরাধীন থাকে, একটা দেশের পুরো জনগোষ্ঠী যদি কিছু লোকের কাছে পরাধীন থাকে, তাহলে কি সেই দেশটি স্বাধীন? শনিবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। এখনো পিতার কাঁধে পুত্রের লাশ বয়ে বেড়াতে হয়, অন্যায়ভাবে মানুষকে গুম, হত্যা ইত্যাদির শিকার হতে হয়। জেনেভা কনভেনশন থেকে শুরু করে এমন কোনো কনভেনশন নাই যেটাকে বিগত ফ্যাসিস্ট সরকার লঙ্ঘন করে নাই। আজকে যে আমরা এক ডাকে সবাই যে সারা বাংলাদেশ থেকে এখানে আসছি, সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, আজকে যে কথা বলার সুযোগ পাচ্ছি, এটা কি আগে ছিল? এখন আছে? নাগরিক কমিটির নেতারা বলেন, আগামী 1 বছর সারা দেশে জনসংযোগ করে জনগণের ভোটে ক্ষমতায় আসবে নতুন রাজনৈতিক দল। মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে মানুষের একটা ভরসার, চরম ভরসার জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেই সেনাবাহিনী এবং এই বাহিনীটার গত 15 বছরে যেভাবে করে কলঙ্কিত করা হয়েছে সেটা খুবই ন্যাক্কারজনক। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির আহ্বায়ক বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাধা এলে শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন। তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। সভায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, সামরিক বাহিনীর সাবেক সদস্যদের দক্ষতাকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। যেই জায়গায়
আপনারা ক্ষমতার অপব্যবহার করতে দেখবেন, আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন, সেই জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন। আমরা বিশ্বাস করি আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা যদি আমাদের সাথে দাঁড়ায়, তাহলে সে অভেদ্য দেয়াল আগামীর বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অভেদ্য দুর্গে পরিণত হবে। সামরিক বাহিনীর সাবেক সদস্যদের অংশগ্রহণ নতুন রাজনৈতিক দলকে আরও সুসংগঠিত করবে বলে মনে করছেন ছাত্রনেতারা। নিপীড়নের বিরুদ্ধে সবসময় লড়াই করেছে। আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।